সারা বাংলা কথা প্রসঙ্গে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে স্বাগত। আমি ফারুক আজম, আমেরিকান নিউ জার্সি থেকে অনুষ্ঠান সঞ্চালনায়। আজ প্রথমে আপনাদের একটি মর্মান্তিক ঘটনা বলে শুরু করব, তারপরে আমার আজকের অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং তার সঙ্গে কথোপকথন শুনবেন। 26শে জুলাই লাস ভেগাসে বসবাসরত ক্যাসিনো কর্মচারী 27 বছরের যুবক স্যান্ডি তামুরা তার কালো বিএমডাব্লিউ নিয়ে নিউ ইয়র্কের পথে বেরিয়ে পড়েন এক মারণঘাতী উদ্দেশ্যে। সঙ্গে AR-15 রাইফেল, রিভলভার এবং আরো গুলি তার গাড়িতে পড়ে পাওয়া গেছে। তিনি প্রায় 2500 মাইলের বেশি 3 দিন 15 ঘন্টা গাড়ি চালিয়ে ব্যস্ততম শহর ম্যানহাটনের ব্যস্ততম সময়, ব্যস্ততম অফিস এলাকা পার্ক এভিনিউতে পৌঁছলেন 28শে জুলাই। তিনি গাড়ি ডবল পার্ক করে এয়ার রাইফেল নিয়ে সন্ধ্যা 6:30টায় 345 নম্বর পার্ক এভিনিউতে, যেখানে NFL ন্যাশনাল ফুটবল লিগের হেডকোয়ার্টার, সেখানে ঢুকে তিনি এলোপাথারি গুলি চালান। প্রথমে নিহত হলেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ বাংলাদেশি 36 বছরের দিদারুল ইসলাম। তারপরে আরো দুজনকে হত্যা করে 33 তলায় গিয়ে নিজে আত্মঘাতী হন। তার ব্যাকপ্যাকে পাওয়া যায় একটি সুইসাইড নোট, যেখানে লেখা ছিল যে তিনি CTE অর্থাৎ ক্রনিক ট্রমেটিক এনসেফালোপ্যাথিতে ভুগছিলেন। এটি একটি ব্রেনের অসুখ, মাথায় উপর্যুপরি আঘাতের ফলে হয়, বিশেষ করে যারা ফুটবল খেলোয়াড়, হকি খেলোয়াড়, বক্সার, অ্যাথলেট এবং মিলিটারিদের মধ্যে দেখা যায়। এতে তার এই আক্রমণে সর্বোপরি 4 জন নিহত এবং 1 জন আহত হয়। এবার আমার আজকের অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেব, যার বিস্তর পরিচিতি আছে এবং তিনি আরো ব্যাপকভাবে আমাদের এই ঘটনা নিয়ে বলবেন। তিনি হলেন প্রথম আলো উত্তর আমেরিকার স্বনামধন্য সাংবাদিক ইব্রাহিম চৌধুরী। তার বিস্তর পরিচয় আছে, যেটা আমি বলেছি, কিন্তু এখানে আমরা সব বলতে পারছি না, সেটা আমরা স্ক্রিনে দেখাবো। জনাব ইব্রাহিম চৌধুরী, আপনাকে স্বাগত। ফারুক আজম, অনেক ধন্যবাদ। আপনি তো মানে গলা বিক্রি করে খান, বাচিক শিল্পী। আপনার সাথে কথা বলতে আমরা লেখালেখি করি, বাট আমার সম্বন্ধে যে সুবচন আপনার মুখ দিয়ে উচ্চারিত হলো, আপনি ধন্য। আপনি সারা বাংলার আজকে আমাদের কথাবার্তা যারা দেখবেন, যারা দেখছেন এখন বা পরে দেখবেন, সবাইকে শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা এবং একটা মর্মান্তিক ঘটনা নিয়ে আমরা হয়তো কথা বলবো আজকে। আপনাকে অনেক ধন্যবাদ ফারুক আজম। আপনাকে এই জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি যে কারণ আপনি এই ঘটনা চমৎকার একটা লিখেছেন ফেসবুকে, আমরা দেখেছি, যার বোধহয় 350,000-এর উপর পাঠক হয়েছে। এবং তারপরেও আপনি এই যে আমাদের বাংলাদেশি পুলিশ দিদারুল ইসলামের জানাজা এবং তার দাফনে বোধহয় অংশগ্রহণ করেছিলেন। সেই আমি একদম শুরু থেকেই ছিলাম। আমার অফিসটা, আমি যদিও নিউ জার্সিতে আপনার কাছাকাছি থাকি, কিন্তু আমার অফিসটা জ্যাকসন হাইটসে। তখন আমরা প্রথম আলো উত্তর আমেরিকা একটা সাহিত্য সংস্কৃতি বিষয়ক আলোচনা করছিলাম। একটা আলোচনা সভা বা মত বিনিময় সভা ছিল। একজন ঢাকা থেকে সমকাল পত্রিকার একজন উপসম্পাদক আসছেন, তার সাথে ওই সময় আমরা প্রথম একটা অ্যালার্ট পেলাম। আপনি জানেন আমাদের ফোনে অ্যালার্ট থাকে এবং নিউ ইয়র্ক পুলিশের যারা কাজ করেন তারা অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত। তখনই যে আমাকে বলা হলো যে আমরা যেন ম্যানহাটন অ্যাভয়েড করি। তখনই আমরা জানতাম না যে দিদারুল বা আমাদের একজন পুলিশ অফিসার এইভাবে এই মর্মান্তিক ঘটনার শিকার হবেন। আধা ঘন্টার মধ্যেই আমরা জিনিসটা মিডিয়াতে আসা শুরু করলো। 1 ঘন্টার মধ্যে আমরা জানতে পারলাম কি ঘটনা। এবং সেই ঘটনা জেনে প্রথম এটা ঠাহর করা মুশকিল হলো যে এই যে রোগটুক হলে মানুষ বিরক্ত হয়ে ডাক্তারকে মারলে একটা একটা থাকে একটা অভিযোগ, কিন্তু এই লোক
তার তার মাথায় মানে আমেরিকার যে কি ভয়াবহ মানুষের মানসিক অবস্থা, এবং সেখানে অস্ত্রের সহজলভ্যতা, এবং এই মানুষটা সেখান থেকে এসে দিদারুল এর আগে তিনি আমরা ইতিমধ্যে সংবাদে জানি, আমরা সংবাদ করেছি এটা নিয়ে, ফেসবুকে, সামাজিক মাধ্যমে, অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। আমরা সবাই জানি দিদারুল ওইটা নিউ ইয়র্ক পুলিশের একটা নিয়ম আছে যে পুলিশের নিয়মিত ডিউটির বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান ওই পুলিশ অফিসারকে হায়ার করতে পারে, তাকে ঘন্টায় অনেক উচ্চ মূল্যের দিয়ে ওই সমস্ত বড় বড় স্থাপনা গুলায় তাকে হায়ার করা হয়। এটা সরাসরি NYPD ডিউটি না, কিন্তু তাদের অনুমোদিত ডিউটি। তো সেখানে তাকে দেওয়া অস্ত্র নিয়ে তিনি সেই পাহারায় যেতে পারেন। তো দিদারুল আগের দিন লম্বা শিফটে, প্রায় 10 ঘন্টার শিফটে NYPD যে রেগুলার কাজ প্রিসিংক্ট, উনি ব্রঙ্কসে থাকেন, ওই ব্রঙ্কসের প্রিসিংক্টেই কাজ করেন। সে কাজ করে তিনি তার 2টা সন্তান, তার স্ত্রী সন্তান সম্ভাবা, কিছুদিনের মধ্যে আরেকটি সন্তান হবে। কিছুদিন আগে তিনি বাড়ি কিনেছেন। আপনি জানেন যে অনেকেই সহজ পথে টাকা পয়সা রোজগারের চেষ্টা করেন। এই পরিশ্রমী মানুষ, সে 10 ঘন্টা কাজ করে পুলিশ অফিসার, নিউ ইয়র্ক সিটির পুলিশ অফিসার, ভালো বেতন পান, কিন্তু তারপরেও একটা পরিবার নিয়ে থাকা, নিউ ইয়র্কে বাড়ি কিনা, মর্গেজ দেওয়া, এসব কারণেই তাকে তাড়িত করে তিনি ওই অতিরিক্ত ডিউটিটা নেন। এটা এমন ধরনের ডিউটি যে সেখানে নিরাপত্তার সাধারণত কোনো ঝুঁকিই নাই। এটা সাধারণ সাধারণ একজন সিকিউরিটি গার্ডই পাহারা দিতে পারেন। সেখানে একজন পুলিশ অফিসার কখনোই আশা করেন নাই যে সেখানে অস্ত্র নিয়ে কেউ আসবে। এবং আমরা যদ্দূর এখন মানে টের পাচ্ছি যে ওই লোক, তার NFL এ হেড ইঞ্জুরি হয় আমেরিকান ফুটবল খেলতে গিয়ে, তার যে কোনো কারণে হোক তার উপর এর উপর ক্ষোভ এবং এদের উপর হামলা করার জন্যই উনি মানে লাস ভেগাস থেকে রওনা দিয়েছেন, আপনি যেটা আপনার ইন্ট্রোতে বলেছেন। এবং সেখানে এসে তিনি যখনই দেখেছেন একজন পুলিশ অফিসার, তাকে আর মানে হাই হ্যালো বলার সুযোগ দেন নাই। একজন পুলিশ অফিসারকে দেখা মাত্রই এই লোক এই অফিসারকে লক্ষ্য করে আহ গুলি করেন। এটা স্প্লিট অফ এ সেকেন্ড। এই পুলিশটা রিয়াক্ট করার জন্য তো কয়েকটা সেকেন্ডের দরকার, অন্তত 3 সেকেন্ড একজন পুলিশ অবজার্ভ করবেন এবং দেখবেন ঝুঁকিপূর্ণ হলে তিনি এঙ্গেজ হবেন। কিন্তু এই সময়টাও দিদারুল পান নাই। এবং পুলিশ অফিসার কে মানে প্রথমেই পুলিশ অফিসার উপর হামলা করে এই ঘাতক তিনি উপরের দিকে চলে যান। তো আমরা আসি দিদারুলের পেশায়। দিদারুল মাত্র 19 সালে তিনি প্রথম NYPD নিউ ইয়র্কের সেফটি, ট্রাফিক এইসব দেখেন। তো উনি প্রথমে স্কুল এজেন্ট হিসাবে, সেফটি এজেন্ট, সারা ওই স্কুলের বাচ্চাদের ক্রসিং, স্কুলের সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ওই কাজগুলা করেন। ওখান থেকে তিনি এটা বড় পরীক্ষা দিয়ে NYPD তে চাকরি নেন, এবং খুব দ্রুতই দেখেন 2025 এর মধ্যে তিনি মানে পুলিশ অফিসার হিসাবে মানে একজন দক্ষ পুলিশ অফিসার হিসাবে তিনি কাজ করা শুরু করেন। এবং এই কাজের মধ্য দিয়ে একজন পরিশ্রমী মানুষ দিদারুল, এবং আমাদের বাংলাদেশি প্রচুর পুলিশ অফিসার এখন NYPD তে কাজ করেন এটা। এবং আপনি জানেন একজন ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ে একজন পদোন্নতি প্রাপ্ত একজন পুলিশ অফিসার খন্দকার আব্দুল্লাহ, আমরা যাকে জানি, একজন সাব ইন্সপেক্টর কারাম চৌধুরী, এরা সিনিয়র, এবং অনেকেই ক্যাপ্টেন পর্যন্ত হয়ে গেছেন, একজন সাব ইন্সপেক্টর আছেন। এটা পরবর্তী পর্যায়ে আমরা মনে করি কিছুদিনের মধ্যেই আমরা আশা করি যে নিউ ইয়র্কের পুলিশের চিফ বা পুলিশের কমিশনার এই বাংলাদেশি বংশোদ্ভূত কোনো আমেরিকান হবেন। তো প্রচুর বাংলাদেশি নতুন করে যুক্ত হচ্ছেন NYPD-র কাজে, এবং এটা খুব চ্যালেঞ্জিং জব। এই চ্যালেঞ্জিং জবে বাংলাদেশিরা সবসময় অভিযাত্রা মানে এইসব ভালোবাসেন। আমরা একসময় বাংলাদেশি লোকজন প্রচুর ট্যাক্সি চালানো করতেন, কিন্তু এখন নতুন যে প্রজন্মের লোকজন আসছেন তারা অনেকটা মেধাবী। এরা ইচ্ছে করলে যে কোনো জায়গায় কাজ করতে পারেন। আমেরিকায় কাজের অভাব নাই প্রযুক্তির ক্ষেত্রে, আপনার কর্পোরেট আমেরিকায়। কিন্তু দিদারুলের মতো মানুষ হয়তো ওই যে মানে পুলিশের চাকরিটাই, জনগণকে সেবা দিবেন, কাজ করবেন, একটা একটা সিটিকে নিরাপদ রাখবেন, এই চ্যালেঞ্জ থেকে নিয়েই সেখানে কাজে যান। এবং কাজের তার রেকর্ডটা তার সহকর্মীরা বলেছেন যে যিনি অত্যন্ত কর্তব্য পরায়ণ ছিলেন। কিন্তু এই মানুষটা মানে একদম একদম নিরপরাধ কোনো কাজ। অনেক সময় পুলিশ, নিউ ইয়র্ক পুলিশে আমরা প্রায় গুলাগুলি হইতে নিউ ইয়র্ক পুলিশের লোকজনকে মারা যেতেও দেখি। এই মারা যান অধিকাংশ ক্ষেত্রে কেমন, হয়তো তিনি ট্রাফিক থামিয়েছেন অথবা কাউকে অ্যাপ্রোচ করছেন, সেখানে গুলি হয়, পাল্টা গুলি হয়, সেখানে মারা যান। এই মানুষটি একটি স্থাপনা, একটা নির্দোষ স্থাপনাকে পাহারা দিচ্ছিলেন এই বিল্ডিং এ,
এবং ওই বিল্ডিং এর ওই পাহারার জায়গায় তিনি অতর্কিতে হামলার শিকার হন কর্তব্যরত অবস্থায়। এটা আমাদের শুধু বাংলাদেশি কমিউনিটিতেই নয়, এটা সমস্ত আমেরিকায় একটা বিরাট মানে একটা শোকবহ ঘটনা আমরা দেখতে পেলাম। এবং কিছু কিছু মানুষ আছে তার মৃত্যুর মধ্য দিয়ে একটা জনগোষ্ঠীকে নাড়া দিয়ে যেতে পারে। এবং এখানে আমি বিশেষ করে উল্লেখ করতে চাই, আমাদের নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশি পুলিশদের একটা অর্গানাইজেশন আছে, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের লোকজন খুবই অ্যাক্টিভ। তারা যেমন করে আমাদের কমিউনিটির সাথে যোগাযোগ রাখেন, ঠিক তেমনি সিটি কর্তৃপক্ষ, মেয়র অফিস, অন্যান্য মূলধারার বিষয়গুলোর সাথেও তারা খুব বেশি জড়িত। তারা সক্রিয় হন, দ্রুত ছুটে যান মেয়র, পুলিশ কমিশনার, মানে পুলিশ চিফ। এবং এই বিষয়টা একদম দেখেন হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আমাদের বাংলাদেশি কমিউনিটি পর্যন্ত একটা ব্যাপক প্রভাব ফেলে দ্রুতই একটা সুখবহ ঘটনা এবং একটা নাড়া দেওয়ার মতো ঘটনা ঘটে। হাজার হাজার মানুষ তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। আমরা সংবাদকর্মীরা প্রতি ঘন্টায় এটার আপডেট দিচ্ছিলাম কি হচ্ছিল না হচ্ছিল। এবং আপনি জানেন যে মানে গত বৃহস্পতিবারে মানে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে যে জানাজা হলো, সেখানে প্রায় 15,000 পুলিশ অফিসার। আমি আমেরিকায় ধরেন 3 দশকের বেশি আছে, আপনিও গোটা 4 দশক থেকে আছেন। আমি জানি না বাংলাদেশি বা এরকম কোন পুলিশের হত্যাকাণ্ডে 15,000 পুলিশ অফিসার, শুধু যে নিউ ইয়র্কের পুলিশ অফিসার না, নিউ জার্সি সহ আশেপাশের অন্যান্য রাজ্য থেকে, দূরের রাজ্য থেকে, এমনকি মানে দুবাই থেকে, মানে বাইরের দেশ থেকেও পুলিশ অফিসাররা এসে তার ফিউনারেলে বা জানাজায় যুক্ত হন। এবং আপনি যদি ব্রঙ্কসে ওই দিনের মানে একটু চিত্র দেখেন, যে ছবিগুলো আছে, এই ছবিগুলো দেখবেন, এটা হৃদয় কাড়া। মানে সবাই তাকে সেলিউট দিচ্ছেন। এবং সেই 15,000 শুধু পুলিশ, এছাড়াও আমাদের বাংলাদেশি জনগোষ্ঠী সব মিলে 20-25 হাজার লোকের এই মাধ্যমে, মানে জানাজার মাধ্যমে তাকে যে বিদায় জানালো, এই বিদায়ের মুহূর্তে আপনি জানেন যে রাজ্যের গভর্নর কেপি হকুল তিনি উপস্থিত ছিলেন। তিনি বক্তব্য রেখেছেন। পুলিশ চিফের বক্তব্য এবং এরিক অ্যাডাম মেয়র, তার বক্তব্য, এটা খুব হৃদয়গ্রাহী বক্তব্য ছিল। এবং সেখানে তার স্ত্রীর পক্ষ থেকে এখানে জানাজায় বা ফিউনারেলে বলা হয়, তো তারও বক্তব্য ছিল। পুলিশ চিফের বক্তৃতা মানে যারা শুনেছে, পুলিশ অফিসাররা, হাজার হাজার পুলিশ অফিসার তখন দাঁড়িয়ে তাদের চোখের পানি ঝরছিল। এবং একজন বীর, মানে এবং বারবার বাংলাদেশের নামটা উচ্চারিত হচ্ছিল। এটা একজন মানুষ মৃত্যুর মধ্য দিয়েও মানে তার পরিবারকে, তার সমাজকে, তার কমিউনিটিকে, তার দেশকে যে সম্মান দিয়ে যেতে পারেন, এটা দিদারুলের মৃত্যু প্রমাণ করেছে। এবং দিদারুলের পরিচয় ইতিমধ্যে সংবাদ মাধ্যমে গেছে যে তিনি বৃহত্তর সিলেট, মানে মৌলভীবাজারের, তাদের মূল বাড়িটা হচ্ছে মৌলভীবাজারের বড়লেখায়। বড়লেখার পাশে কুলাউড়া একটা থানা, এটা আমরা জানি যে এটা রেলওয়ে জংশন। সেই কুলাউড়া শহরেই তারা মানে বসবাস করতেন, তার পরিবার। তারা পরিবারের সাথে তিনি ইমিগ্রেন্ট হয়ে আমেরিকা আসেন। তার আত্মীয়র মধ্যে তিনি বিয়ে করেন। এবং এই তার 2টা সন্তান, শিশু সন্তান, এবং তার আরেকটা সন্তান, মানে তার স্ত্রী গর্ভবতী, কিছুদিনের মধ্যে আরেকটা সন্তান আসার কথা। এবং এই সন্তানটা বাবা ডাকবে না, সে মৃত্যু মানে জন্মের মধ্য দিয়েই জানবে এই পৃথিবীর ভয়াবহতা। এই একটা ঘাতক একদম নির্বিচারে, মানে সেন্সলেস, কোনো কারণ নয়, আপনার সাথে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, এখানে মৃত্যু হয়েছে, সেটা একজন মানুষ মৃত্যুর মধ্য দিয়েও তার কমিউনিটিকে, তার নিজেকে, তার সমাজকে যে দিয়ে যেতে পারে, দিদারুল তার প্রমাণ। এবং একটা ক্ষণজন্মা মানুষ, সবার মৃত্যু এরকম হয় না, মৃত্যু মহিমান্বিত হয়। এটা মানে এই মহিমান্বিত মৃত্যুটা আমি মনে করি যে বাংলাদেশের একটা ছেলে, এবং সবাই একদম হোয়াইট হাউস থেকে শুরু করে সিনেটর, কংগ্রেসম্যান, সমস্ত আমেরিকা জুড়ে আমরা এই দিদারুলকে স্মরণ করা হয়েছে একজন বীর হিসাবে। এবং প্রতিবার দিদারুলের নামের সাথে বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে। এবং আজকে নিউ ইয়র্কের যদি রাজনীতি দেখেন, নিউ ইয়র্কের রাজনীতি এখন একটা মানে জোহরান মামদানি নির্বাচিত হবেন কি হবেন না, এটা নিয়ে একটা লড়াই চলতেছে। তিনি প্রাইমারিতে নির্বাচিত হয়েছেন, এবং সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমার নির্বাচনে নেমে পড়েছেন। পাশাপাশি এরিক অ্যাডাম নির্বাচন করবেন। এই সময় বাংলাদেশি কমিউনিটি
নিউ ইয়র্কে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং এই বাংলাদেশি কমিউনিটির একজন সন্তান যখন এইভাবে মারা যায়, তার অকাল মৃত্যু হয়, এবং এই মৃত্যুর পরবর্তী সুখ প্রক্রিয়ায় প্রতিক্রিয়ায় সমস্ত নিউ ইয়র্ক কমিউনিটি এক হওয়ার চেষ্টা করেছে। এবং এটা আমাদের দেখে মানে মৃত্যুর তো কোনো মানে এই মৃত্যু ক্ষতিপূরণ, এটা কোনো পূরণের জায়গা নাই। আমরা কোনো সন্তানকে বলতে পারবো না যে তোমার বাবা মারা গেছে, এই পৃথিবী দিয়ে তোমার এই ক্ষতিটা আমরা পূরণ করব। আমরা কোনো বাবাকে বলতে পারবো না তোমার ছেলের মৃত্যুর মানে ক্ষতি আমরা দিতে পারবো। কিন্তু আমরা এটা দেখেছি যে এই যে সন্তানকে যে মা বাবা জন্ম দিয়ে বড় করেছিলেন, তার মৃত্যুর মধ্য দিয়ে তারা যে সম্মান পেয়েছেন, তার মধ্য দিয়ে আমাদের কমিউনিটি যে সম্মান পেয়েছে, তার মধ্য দিয়ে যে আমাদের বাংলাদেশ যে সম্মানিত হয়েছে, আমি মনে করি এটা অনেক বড় ঘটনা। এটা আমি নিউ ইয়র্কে সাংবাদিকতা করেছি, করতেছি 3 দশক। এই সময়ে এই ধরনের কোনো আমাদের কমিউনিটি এমন কোনো মৃত্যু, এমন কোনো বীর কারো বেলায় ঘটে নাই। আহ একটা জিনিস আমার একটু একটু ক্ষোভও আছে যে আমরা এই সুযোগটা, আমি জানি না মানে এই ক্ষোভের কথা মানে এখানে বলা ঠিক হচ্ছে কিনা। এই সময়ে সমস্ত আমেরিকা জুড়ে যখন বাংলাদেশ এবং দিদারুলের নাম উচ্চারণ হচ্ছিল, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, এটা হয়তো আমাদের রাষ্ট্রদূতের পক্ষ থেকে, আমাদের ওয়াশিংটন দূতাবাসের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া ছিল এই পরিবারের পাশে একটা কন্ডোলেন্স নিয়ে দাঁড়ানো। তাদের উচিত ছিল এই বিষয়টাকে নিয়ে, যেহেতু সমস্ত আমেরিকার প্রধান প্রধান মিডিয়া, এমনকি রাজনীতিবিদরা, খোদ হোয়াইট হাউস থেকে শুরু করে নগর কর্তৃপক্ষ পর্যন্ত, রাজ্য কর্তৃপক্ষ পর্যন্ত যে সুখ প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশি এবং একজন মানুষকে, বাংলাদেশি একটা তরুণকে, একজন ইমিগ্রেন্টকে যেভাবে সম্মান দিয়েছে, এই সম্মানের জন্য এইটার জন্য এই আমেরিকা মহান হয়ে উঠেছে। তো এই আমেরিকার এই মহত্বকে মানে একটা সমর্থন করা, পাশে দাঁড়ানো এবং এটা বলা, এটা আমাদের সরকারের পক্ষ থেকে বলার সুযোগ ছিল, আমাদের ওয়াশিংটন দূতাবাস থেকে বলার সুযোগ ছিল। এটা সময় এখনো যায় নাই, হয়তো তারাও হতবিহ্বল হয়ে পড়েছেন যে অবস্থায় কি করবেন, অথবা আমাদের দূতাবাসের লোকজন বা যারা ক্ষমতায় থাকেন, তারা এই সমস্ত ছোটখাটো একজন দুইজনের মৃত্যুর থেকেও আরো বড় বড় কিছু নিয়ে ভাবেন। কিন্তু আমরা মনে করি যে আমাদের একটা সন্তান যখন গুলিবিদ্ধ হয়ে মারা যায়, তার পাশে আমরা দাঁড়াবো। আমাদের যে দেশের পরিচয় আমরা বহন করি, সেই পরিচয়ের, সেই দেশের সরকারের প্রতিনিধি আমাদের পাশে দাঁড়িয়ে অন্তত মানে সুখাভিভূত হবে, এই প্রত্যাশাটাকে আমরা করতে পারি, ফারুক আজম। আর এইটা, হ্যাঁ, আর না, আমি মনে করি, জি বলেন। না, আমি বলছি আপনার ক্ষোভটা যথার্থ এবং সেটাই প্রত্যাশা করা যায়। আর বিশেষ করে এখানে দিদারুল ইসলাম, উনি প্রাণ দিয়ে আমাদের দেশের মানটা যেন বাড়িয়ে দিলেন। এবং ট্রাম্প তো সবসময় জানেন ওনার ইমিগ্রেশন পলিসি, উনি যখন অন্য অন্য দেশের লোকের কথা বলেন, ওই যে মেক্সিকানদের কথা বলতে বলে, এই যে ওরা রেপিস্ট অ্যান্ড দেয়ার মাগার্স, মানে যত সব খারাপ কথা। কিন্তু এই যে বাংলাদেশি একজন প্রাণ দিল, এবং যেখানে ট্রাম্প স্বয়ং নিজে শোক বার্তা পাঠিয়েছে, সে নিশ্চয়ই বাংলাদেশের সম্পর্কে সে ওই ধরনের উক্তি করবে না। সেটা একটা, সেই এটা আমাদের বিরাট লস, মানে তার জন্য, তার ফ্যামিলির জন্য। কিন্তু আমাদের বাংলাদেশিদের মুখ সে উজ্জ্বল করে দিয়েছে আমাদের। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের বর্তমান যে সরকার আছেন, তারাও মানে এটা আমাদের বাংলাদেশি সম্পর্কে, ইমিগ্রেশন সম্পর্কে একটা ভালো ধারণা ডোনাল্ড ট্রাম্পের কাছে দেওয়া বা আমেরিকান নীতি নির্ধারকদের কাছে দেওয়া একটা সুযোগ ছিল। এই সুযোগ এখনো শেষ হয়ে যায় নাই। তো আমি আমি জানি না কেন আমাদের ওয়াশিংটন দূতাবাস বা কনসুলেট অফিস, তারা হয়তো বলতে পারবেন এই ব্যাপারে কি তাদের কিছু করণীয় নাই, বা হয়তো করার আছে, হয়তো তারা ভাবতেছেন। মানে এটা মানে বাংলাদেশের আমাদের প্রবাসী মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে, এবং এই মন্ত্রণালয়ের মানে দায়িত্বে একজন মানে আছেন, মানে আমাদের ঘনিষ্ঠ মানুষ, তিনি নিশ্চয়ই এইসব খোঁজ খবর রাখেন, অথবা তারা অন্য কাজ নিয়ে ব্যস্ত আছেন, এইসব রাখার কোনো সময় নাই। কিন্তু আমরা যারা প্রবাসী, আমরা প্রত্যাশা করি যে এই ধরনের একটা সংকটে প্রবাসী মন্ত্রণালয় থেকে একটা প্রতিক্রিয়া থাকবে, অন্তত তার গ্রামের বাড়িতে গিয়ে তার আত্মীয় স্বজনের পাশে কেউ দাঁড়াবেন, অথবা এখানে তার যে সন্তানহারা পিতা বা স্বামীহারা যে স্ত্রী, তার পাশে দাঁড়িয়ে একজন রাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশ থেকে গিয়ে বলবেন যে আমরা আছি, আমরা তোমার খোঁজ খবর রাখছি, তোমার সন্তান বা তোমার স্বামীর এই আত্মাহুতিতে আমরা মর্মাহত। এটা অনেক বড় ঘটনা যখন একজন রাষ্ট্রের প্রতিনিধি বলে। আর আমরা জনগণের ভালোবাসা, এটা এটা দিদারুল পেয়ে গেছেন, জনগণের স্বীকৃতি পেয়ে গেছেন।
আহ, তার দিদারুলের আর পাওয়ার কিছু নাই। দিদারুল দিয়ে গেলেন। আমরা যদি এই দিদারুলের মতো মানুষকে সম্মান দেখাতেই পারি বা পারি না, এর দায় আমাদের। ফারুক আজম, আপনি আপনাদেরও এবং আপনাদের প্রতিষ্ঠান যে টেলিভিশন আজকে এই বিষয় নিয়ে কথা বলতেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই বিষয়গুলো যত বেশি আমাদের মধ্যে চর্চিত হবে, মানুষের আত্মত্যাগ, মানুষের আত্মাহুতি, নট অনলি দ্যাট, এবং এই আত্মাহুতির পরে মানে স্পেশালি বাপা, বাংলাদেশ এই আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, যেটা তারা প্রত্যেকে এই ঘটনার পর থেকে আমি দেখেছি অন্তত কেউ ঘুমান নাই। তারা প্রত্যেকে পরিবারের পাশে, এবং সবাই দ্রুতই, এবং তাকে আপনারা জানেন যে দিদারুলের মৃত্যুর পর তাকে মানে সর্বোচ্চ মানে ফার্স্ট গ্রেডের ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে, যাতে তিনি অবসর ভাতা বা অন্যান্য পারিবারিক বেনিফিট গুলা একটা হাইয়েস্ট লেভেলে পান। এগুলোর জন্য সবাই তারা কাজ করেছেন। তো আমি মনে করি নিউ ইয়র্ক সহ আমেরিকা বা রাজ্য সরকার একজন দিদারুলের জন্য যা করা দরকার, যে ধরনের সহমর্মিতা দরকার, এটা অবিস্মরণীয়, এটা নজিরবিহীন তারা দেখিয়েছেন। এবার আমাদের দায় হচ্ছে যে এই দিদারুলের প্রতি সম্মান দেখা দিয়ে দিয়ে আমেরিকা বা নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে আমাদের যে ভাবমূর্তিটা বিকশিত হয়েছে এটাকে ধরে রাখা। এটা ধরে রাখার জন্য আমরা কি হয়েছে, এর আগে বাংলাদেশি ক্রেডিট কার্ড জালিয়াত ধরা পড়েছে। আমরা মানে নানান অপকর্মের জন্য বাংলাদেশিরা এখানে চিহ্নিত হয়েছেন। আমরা এই দল করি, ওই দল করি, এইসব নিয়ে মারামারি করে পুলিশ ডেকেছি। আমরা প্রায় সহিংসতা, নিজেদের মধ্যে মারামারি, এইসবের জন্য বাংলাদেশিরা একটি কলহপ্রিয় কমিউনিটি হিসাবে বিভিন্ন সময় মানে আমরা পরিচিতি পেয়েছি। এবং নিউ ইয়র্কের মতো জায়গায় বহু প্রতিষ্ঠান তাদের হল ভাড়া দেয় না বাংলাদেশিকে, না দেওয়ার পক্ষে ছিল, যে ওখানে গেলেই মারামারি হয়। সো এইসবের থেকে বেরিয়ে এসে এই ধরনের দিদারুলের আত্মাহুতির মধ্য দিয়ে যে আমাদের যে ভাবমূর্তির যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটাকে যদি আমরা ধরে রাখতে চাই, আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা আমাদের সন্তানের দিকে চেয়ে, আমাদের ভাবমূর্তির দিকে চেয়ে আমরা যেন নিজেরা ঐক্যবদ্ধ থাকি, একে ওকে অন্যের প্রতি সহমর্মিতা দেখাই, যেমনি দিদারুলের মৃত্যুতে আমরা সহমর্মিতা দেখিয়েছি। আমেরিকার মানুষ মানে আপনি ব্রঙ্কসের জানা যায় বা একদম ব্রঙ্কস থেকে যে শোভাযাত্রা নিয়ে, আমেরিকায় কোনো পুলিশের শোভাযাত্রা আমি এইভাবে দেখি নাই। কোনো মৃত্যুর শোভাযাত্রা, মাইলের পর মাইল দীর্ঘ পুলিশের সারি সারি গাড়ি, মোটরসাইকেল, সেই বহর নিয়ে তাকে তাকে অন্তিম সেলিউট, মানে লোরেল গ্রুপ নিউ জার্সি পেটারসনের টটওয়াতে, সেখানে তারা সেলিউট দিয়ে তাকে সমাহিত করা হলো। এবং এই যে একটা একটা ডেকোরেটেড একটা ফিউনারেল, এই যে একটা ডেকোরেটেড একটা প্রস্থান একজন মানুষের জীবনে, তার তো জীবন শেষ, কিন্তু যারা আমরা বেঁচে পড়তে আছি তাকে আপন মনে করি, আমার কমিউনিটির মানুষ মনে করি, আমাদের জন্য অনেক অহংকারের। ফারুক আজম, এটা আমাদের মধ্যে অনেক গর্বের। কিন্তু আমি আমার ক্ষোভটাও জানিয়ে রাখলাম, আমাদের কমিউনিটির লোকজন আমরা আমাদের মানে এই মৃত্যুকে স্মরণ করে, দিদারুলকে স্মরণ করে আমরাও যেন আরো সহনশীল হই, মানুষের প্রতি ভালোবাসা দেখাই, এবং মানে যে কোনো সেকেন্ডে আমাদের প্রতিটা মানুষের জীবনে এই ধরনের বিপদ আসতে পারে। আপনার মৃত্যু আপনার হয়তো 1 সেকেন্ড দূরে, আপনি জানেন না। দিদারুল তার শেষ নিঃশ্বাসটা নেওয়ার আগের নিঃশ্বাসটা পর্যন্ত তিনি হয়তো ভাবতেও পারেন নাই এই ধরনের একজন ঘাতক শুধু লাস ভেগাস থেকে এসে রাইফেল নিয়ে তাকে হত্যা করবে। এবং এটার একটা টেকনিক্যাল বিষয় যে নিউ ইয়র্কের যে সমস্ত পুলিশরা কর্তব্যকালীন সময় তারা ব্যস্ত পড়েন। তো আমি নিউ ইয়র্ক পুলিশে আমাদের অনেক আত্মীয় স্বজন কাজ করেন, আমি তাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে এই ব্যাচটা যদি পড়া থাকতো দিদারুলের কি বাঁচার সম্ভাবনা ছিল। তো উত্তর হচ্ছে না। পুলিশের সাধারণত পুলিশকে যে ব্যাচটা দেওয়া হয় সেটা মানে পিস্তল বা রিভলভারের গুলিটার থেকে, যে যে ওই যে কি AR-15 না কি বললেন আপনি, মানে এই হ্যাঁ, এই মাত্রার যে মানে অগ্নেয়াস্ত্র, এই অগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করলে এটা এটা ঠেকানোর ওই ব্যাচটা ও ঠেকাতে পারতো না। আর বুলেট প্রুফ ভেস্ট সেখানে কাজ করবে না, কাজ করবে না। এবং তার যদিও তার গুলি বুলেট এই মানে চেস্ট এরিয়ার উপরে লেগে উনি সাথে সাথে মারা যায়। সুতরাং এই মৃত্যুর জন্য, তার মৃত্যুর জন্য ওই বুলেটটা নির্মিত হয়েছিল। যারা যোদ্ধা তারা বলে থাকেন যে আমি যখন মারা যাব এটার বুলেটটা যেদিন মানে ফ্যাক্টরি তৈরি হয় সেখানে আমার নাম লেখা হয়ে গেছে। সো দিদারুলের নাম হয়তো ওই বুলেটেই লেখা ছিল। তাকে নিয়তি এইভাবেই নিয়ে গেল আমাদের সামনে থেকে।
তার কি তার কি কিছু করার ছিল? এই অবস্থায় কিছুই করার ছিল না তার। এটা আমি বারবার ভেরিফাই করেছি। সো এটাই কথা। এবং দিদারুলের শোক, দিদারুলের কবর যেখানে হয়েছে তার পাশেই আমার মায়ের কবর। তো আমার প্রায় যাওয়া পড়ে ওখানে। তো আমি প্রতিবারই যখন যাব, আমি আমার মায়ের কবরের পাশে একজন দিদারুলকে আমি স্মরণে রাখবো। এবং এটা আমাদের কমিউনিটির অনেকেই করবেন। আমি দেখেছি মানে আমাদের নিউ ইয়র্কের পুলিশের লোকজন তাকে যেদিন সমাহিত করা হয় তারপরেও তারা ওখানে যাচ্ছেন নিয়মিত। এই যে মানুষের ভালোবাসা পাওয়া। এবং আমি আগেই একবার উল্লেখ করেছি যে একজন মানুষ মৃত্যুর মধ্য দিয়েও মানে দিয়ে যেতে পারে সমাজকে, দেশকে, তার কমিউনিটিকে, তার পরিবারকে। দিদারুল সেভাবেই দিয়ে গেছেন। তার এই মৃত্যু গৌরবের, সম্মানের। জি। একদম। আপনার আরেকটা এমনি ঘটনা যে আমি পেপারে পড়ছিলাম, গভর্নর হোকল তার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এবার উনি উত্তর দিয়েছিলেন, আমার জন্য দোয়া করবেন। এটাতে ওরা খুব মুভড হয়েছিল, কারণ অনেকে অনেক মানে পার্থিব জিনিস চায়, হ্যাঁ, হোক আমার এটা সেটা অভাব, কিন্তু ইনি বললেন যে আমার জন্য দোয়া করবেন। তাতে গভর্নর হোকল খুবই বলে অনেকে বিমুগ্ধ হয়েছিল ওই কথাটা শুনে। যে সেই আমাদের বাংলাদেশের মানুষের এটা আমাদের সংস্কৃতি। এটা তারা পশ্চিমা আমেরিকার একজন হইলে কি হইতো, বলতো আমার মর্গেজ দিতে পারতেছি না, আমার ছেলে মারা গেছে, এখন কি হবে। মানে এটাই তো একটা মানে আমেরিকার মতো যে দেশ, মানে বাণিজ্য অর্থনীতির দেশ, আমরা স্বার্থপর মানুষের দেশ হিসাবে জানি। আমরা সবাই ব্যক্তিতান্ত্রিক মানুষ, আমার ব্যক্তিগত সুবিধা অসুবিধা। এবং তখন আমরা মনে করতাম যেখানে রাজ্যের গভর্নর বলতেছে কি চাও, মানে আমি তো আমার দুনিয়ার সব লন্ড্রি লিস্ট বাই করে দিতাম যে আমার তো এইটা দরকার, এইটা দরকার। কিন্তু এটা আমাদের সংস্কৃতি। এটা দেখেন আমাদের দেশের এটা খুব, ওনারা খুব বড় লোক না, ওনারা প্রচুর টাকা পয়সার মালিক না, কিন্তু উনি বলেছেন যে আমি আমার সন্তানহারা পিতা, আপনাকে আমি রাজ্যের গভর্নর, আপনি জিজ্ঞেস করতেছেন আমি কি চাই, আমার জন্য আপনি আশীর্বাদ করবেন, আপনি দোয়া করবেন যেন আমি আমার সন্তান কে হারানোর যে বেদনাটা ভুলে থাকতে পারি। তো এটা হচ্ছে আমাদের সংস্কৃতি পরিচয়। তো এটা দিদারুলের বাবা মনিরুল সাহেব, উনি কি বলেছেন ওনার কথা না, ওনার মধ্য দিয়ে আমাদের পুরো বাঙালি জনগোষ্ঠীর, আমাদের বাংলাদেশি জনগোষ্ঠীর একটা সংস্কৃতির পরিচয় পাওয়া যায়, মনোভাবের পরিচয় পাওয়া যায়। মানুষজন, বাইরের মানুষজন তো এইভাবেই মেজার করে আমাদেরকে। সো আমি মনে করি এটা খুব সহজাত। উনি কোনো স্ক্রিপ্টেড না, ওনাকে কেউ শিখিয়ে দেওয়া হয় নাই। আপনি যদি আমাদের আমাদের গ্রাম বাংলার একজন মানুষকে এভাবে গিয়ে জিজ্ঞেস করেন যে হ্যাঁ আপনার ছেলে মারা গেছে, আমি কি করতে পারি, উনি সেটাই বলবেন যে আমার জন্য কিছুই করার দরকার না, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই মানে এই বিরহটা, এই বেদনাটা ভুলে আমি আমার বেঁচে থাকতে পারি। তো এটা আপনি ঠিকই ধরেছেন ফারুক আজম। আচ্ছা, একটু কিছু সময় আছে এর মধ্যে, আপনি এই যে খুনি যে তামুরা, তার সম্পর্কে আপনি আপনি তো বেশ লিখেছেন, গবেষণা করেছেন। হ্যাঁ, তাবুরের সম্বন্ধে শুনেন, এখন পর্যন্ত বিষয়টা তদন্তাধীন। সে খুব ভালো ফুটবলার ছিল না। এগুলা এই যে অসুখ বিসুখ নিয়ে, মাথার আঘাত নিয়ে, এগুলা যারা ফুটবল খেলে তাদের মধ্যে একটা, এটা নিয়ে একটা মানে একটা ক্ষোভ অনেকদিন থেকে আছে। এটা নাকি মানে চেপে রাখা হয়, চিকিৎসকরা চেপে রাখেন যাতে আমেরিকার ফুটবলের অনেক লোকজন আসে। তো এই কলেজ স্কুলে থাকা অবস্থায় এই লোকটা ফুটবল খেলেছে। এরপরে মানে উনি সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করে। তো এই ধরনের, এবং তার চিকিৎসা বা তার সম্বন্ধে যে সমস্ত প্রোফাইল ঘাটাঘাটি করে এই পর্যন্ত জানা গেছে যে তিনি মানসিক রোগের, এটা তো আপনার রোগ, তো মানে আপনি এটার চিকিৎসা করেন, এইটার চিকিৎসা এইটার চিকিৎসাধীন আছেন, এইসবের ঔষধপত্র। এই ধরনের একটা লোক মানে অগ্নেয়াস্ত্রের লাইসেন্স পায়। এবং এই ধরনের একটা লোক আবার মানে লাস ভেগাসের ক্যাসিনো খুবই স্পষ্ট কাজ, এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যাপার প্রতিদিন, মানে প্রতিদিন সেখানে মানে বড় বড় জুয়ারিরা যান। এবং আপনি জানেন সমস্ত পৃথিবীর মানে সেরা ক্যাসিনো গুলা সেই লাস ভেগাসে। এবং সেই সুরক্ষিত জায়গায় সেখানে সাধারণ একটা পোশাক পরে একটা সিকিউরিটি গার্ড না, একটা দায়িত্বশীল সিকিউরিটি গার্ডের, ওখানে তিনি ওই সিকিউরিটি অফিসারের বা গার্ডের চাকরিটাও কেমনে পেলেন, এটা নিয়ে তদন্ত চলতেছে। বা এটা স্বাভাবিক দৃষ্টিতে এটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়। কিন্তু আমেরিকার মতো দেশে এরকম অনেক বিষয় আমরা দেখি
যে মানে ওই আইনের ফাঁক ফুকর, আমাদের উদাসীনতা এইসবের মধ্য দিয়ে যায়। আর পাশাপাশি যেটা আছে যে অগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন, অগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন দেখেন সমস্ত আমেরিকা জুড়ে এটা। নিউ ইয়র্কে কঠিন, কিন্তু আপনি আরেকজন সে লাস ভেগাস থেকে সে বা অগ্নেয়াস্ত্র লাইসেন্স তার নিল, সে এটা নিয়ে সে ট্রেভেল করতে পারে। আপনি তো প্রত্যেকে চেক করে করে মানে নিউ ইয়র্কে ঢুকাইতে পারবেন না। সো এটা একটা ঝুঁকি। তবুও জাতীয়ভাবে মানে আমরা তো অগ্নেয়াস্ত্র আইনের বিরুদ্ধে অনেকদিন থেকে লেখালেখি করতেছি। আমেরিকার বহু মানুষ চায় যে ওই অগ্নেয়াস্ত্র আইনটা যেন কঠিন করা হোক। নিজেদের অস্ত্রে যুদ্ধে গিয়ে যত মানুষ মারা যায়, আমেরিকানরা নিজেদের অস্ত্র দিয়ে মানে এর চেয়ে বেশি মানুষ মরে। এর কারণ হচ্ছে যে আমেরিকার অস্ত্র রাখার অধিকার। তো এখানে সাংবিধানিক একটা দোহাই আছে যে সংবিধান সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, সংবিধানের দ্বিতীয় সংশোধনী আমেরিকার প্রতিটি নাগরিককে তার নিরাপত্তার জন্য অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। সেখানে রাজ্যের দ্বারা, প্রত্যেকটি রাজ্য আবার আলাদা আলাদা আইন দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা হয়। নিউ জার্সিতে আপনি কিভাবে কিনতে পারবেন, এটা অনেক তদন্ত পরে নিউ জার্সিতে কঠিন, নিউ ইয়র্কে একটু কঠিন। কিন্তু বহু রাজ্য আছে আপনি মানে সিগারেট কেনার মতো আপনি কি একটা দোকানে ওয়ালমার্টে ঢুকে আপনি মানে অস্ত্র কিনতে পারবেন। তো এটা এবং আমেরিকার অস্ত্র ব্যবসায়ীরা রাজনীতিতে খুবই শক্তিশালী। তারা বহু রাজনীতিকে নিয়ন্ত্রণ করেন এবং মানে এই এই অস্ত্র আইন বাংলাদেশের মানে আমেরিকার নির্বাচনে একটা বড় ইস্যু। বিশেষ করে রিপাবলিকানরা এখন যারা ক্ষমতায় আছেন, তারা এই অস্ত্র আইন নিয়ন্ত্রণ যেটা, এটা বিপক্ষে একটা মানে অস্ত্রটা সহজে যাতে কিনা যায়, বহন করা যায়। এটা এটা এবং এটা একটা রাজনৈতিক বিতর্ক আমেরিকায়। সো বাট এই লোকটা যদি মানসিকভাবে অস্থির হয়ে থাকে, মানসিক রোগের চিকিৎসা থাকে, তাইলে এই লোকটা কিভাবে অস্ত্র রাখেন এবং সেও তো মারা গেল। তো এই ধরনের আমেরিকার আর একটা বিচ্ছিন্ন জীবন মানুষের। আপনি দেখবেন সে তার হয়তো পরিবার বিচ্ছিন্ন আছিল, তার সম্বন্ধে কেউ কিছু জানে না। হয়তো ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছে, হয়তো তার নিজের কোনো পরিবার নাই। সো মানে এটার সাথে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমরা আমাদের সমাজ সংস্কৃতির যে একটা ভালো জিনিস আছে এটা দেখতে পাই। আমরা বাংলাদেশিরা বা আমরা ইমিগ্রেন্টরা কি করে পরিবার নিয়ে থাকি। তো আমাদের পরিবারের মধ্যে একজনের বিশৃঙ্খল আচরণ, একজনের হতাশা, মানসিক রোগ, এটা আরেকজন দেখতে পারে। কিন্তু আমেরিকার মতো জায়গায় এই যে পরিবার বিচ্ছিন্ন হয়, অনেক বড় হয়, একাকি বড় হয়, সে একা কি চিন্তা করতেছে, তার মাথায় কি খেলতেছে, এটা কেউ জানে না। তার নিজস্ব পরিকল্পনা, সে একটা বিএমডাব্লিউ গাড়ি নিয়ে গাড়ি চালিয়ে সে এই কয়েক হাজার মাইল এসে মানে গুলি করে একটা পুলিশ অফিসারকে মেরে ফেলবে, আরো তিনজনে মেরে ফেলবে। মানে এটা আমেরিকায় সম্ভব। এটা মানে এটা আনহার্ড অফ এবং এটা সেন্সলেস। এটা কোনো যুক্তি নাই। এই সমস্ত এই যুক্তিহীন একটা ঘটনার মধ্য দিয়ে আমাদের একটা ছেলে মারা গেল, এবং এই ছেলে শুধু বাংলাদেশের ছেলে না, এটা আমেরিকার ছেলে। এটা আমাদের একটা সম্পদ, এবং এই সম্পদ হারিয়ে বাংলাদেশিরা এখানে ব্যথাতুর। এবং আমরা প্রবাসীরা যারা আমরা খুব অহংকার বোধ করতে পারি যে আমাদের মধ্যে একজন এরকম আত্মাহুতি দিয়ে আমাদের জন্য সম্মান নিয়ে এসেছে। জি, এই যে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আপনি যেটা বললেন, একটা রাজনৈতিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং দেখেন এই যে স্কুলের হত্যা, স্কুলে যে গুলি চালানো হচ্ছে, তারপরে গণহত্যা, সব জায়গায় সবথেকে যে অস্ত্র হাতে পায়, এরা খুব সহজে পেয়ে যায়। এবং তার সঙ্গে যেটা দেখা গেছে যে মানসিক রোগের কারণে এবং অস্ত্র দুটাই মারাত্মক। কিন্তু সে যে তামুরা, সে কিন্তু লাইসেন্স পেয়ে গেছে, অথচ সে একটা সাইকিয়াট্রিক হাসপাতালে ছিল প্রায় 2 বছর, ইনভলেন্টারি, তাকে 2 বছর থাকতে হয়েছিল। এবং সে বলছিল যে সে নাকি প্রচন্ড মাথা ব্যথায় ভুগত এবং পিঠেও তার ব্যথা হতো, যার জন্য সে ইনজেকশনও নিত। এবং যেটা আপনি বললেন যে অনেকটা তার ক্ষোভ ছিল এই ন্যাশনাল ফুটবল লিগের, যে ওরা এই জিনিসটাকে চাপা দিতে চাইছে যে কনকাশনে যে কিরকম ক্ষতি হয়। অনেক বছর আগে, এটা বোধহয় বেশ কয়েক বছর আগে একজন লিখেছিল যে ব্রেন কনকাশন যে হয় ফুটবলের, কিন্তু সেটাকে ওরা প্রকাশ করতে দেয়নি, কারণ এতে এদের এবং এটা নিয়ে কনস্পিরেসি থিওরি আছে যে কনকাশনের বিষয়টা বেশি প্রচার পেলে, যেহেতু স্কুল থেকে একসময় শুনেন আমার আমার ছেলে যখন স্কুলে যাওয়া শুরু করলো, তো হঠাৎ করে সে ফুটবলে লাগলো, তখন
মানে আমরা তো উদ্বিগ্ন ফ্যামিলি, তো আমরা মানে এইটা নিয়ে আমি বেশ লেখাপড়া শুরু করলাম। যখনই এই বিষয়টা আসলো কনকাশন, সেই এই concussion, তখন আমি মানে আই হ্যাভ টু ফাইট উইথ হিম যে তুমি এইটা খেলতে যাবা না। তো এই খেলা একটা নিরাপদ খেলায় যাও। তখনই আমি আবিষ্কার করলাম যে এটা নিয়ে আমি আমার অনেক আমেরিকান বন্ধু বান্ধবের সাথে কথা বললাম। তারা এদের একটা কনস্পিরেসি থিওরি আছে যে আমেরিকার ফুটবলের মাহাত্ম্যকে, ফুটবল স্টাররা যেহেতু অনেক টাকা পয়সা বানায়, মানে অনেকে এইটাকে, এবং এটা আমেরিকার একটা শৌর্য বীর্যের প্রতীক যে এই ফুটবল তারা খেলেন। এবং এটা যেহেতু মার্কেট ইকোনমি, অর্থনীতি, এখানে সেই যে এই যে মিলিয়ন মিলিয়ন ডলারের যে ফুটবল তারকারা, তাদেরকে গ্লোরিফাই করা হয়। কিন্তু ওই কনকাশনে যে হাজার হাজার ছেলের জীবন নষ্ট হয়, মস্তিষ্ক হয়, ওইটা সেভাবে মিডিয়া গুলোতেও আসে না, ওগুলো প্রচারও হয় না। এবং কিছু কিছু বিষয়টা আপনাদের মানে ওই চিকিৎসকরাও এটা হাইড করে রাখেন, এই ধরনের অভিযোগও মানে দেখা যায়। তো এইটার থেকে যখন একজন ব্যর্থ ফুটবলার, সে হয়তো কোনোভাবে ব্যথা ট্যাথা পাইছিল, হইতেও পারে, ওই ওই তখন থেকে হয়তো তার ক্ষোভ, তো সেই ক্ষোভকে জন্মালো যে তুমি ওখান থেকে এসে এই মানে তাদের সদর দপ্তর নিউ ইয়র্কে, সেখানে তাকে গুলি করে মেরে ফেলতে হবে। এই গুলি করার মধ্য দিয়ে এটার কি কোনো পরিবর্তন হলো? একজন মানুষ তো, সে তাকে নিজেকে নিঃশেষ করে দিল। এখন এমনও হইতে পারে তার পেইন লেভেল এত পর্যায়ে ছিল যে সেই মনে করতেছে যে এই পেইনটা বিয়ার করা সম্ভব নয়, আমি আত্মহত্যাই করবো, তো আত্মহত্যা করার আগে আমি ওইটা করবো। যে এই সমস্ত বিষয়, মানসিক বিষয়, আপনি মানসিক রোগের চিকিৎসক, আপনি বেশি বুঝছেন। কিন্তু আমার কথা হলো যে এইগুলোর থেকে নিরাপদ কেমনে থাকা যায়। এইগুলোর থেকে নিরাপদ থাকার আমি মনে করি একটা পারিবারিক পরিবেশ, একটা পারিবারিক পরিবেশ যদি থাকতো এই লোকটার, এটা এটা প্রিভেন্ট করা ওখানেই যেত। মানুষজন, তার স্ত্রী থাকতো, তার বাপ ভাই থাকতো, তারা বলতো যে তুমি এভাবে একা কোথাও যেও না, তোমার এই চাকরিটা করা ঠিক না, তোমার কাছে বন্দুক রাখা ঠিক না। এই দেশে তো এরকম আমরা দেখি, আমাদের আশেপাশে আমাদের বহু আমেরিকার বন্ধু, আমাদের বহু আমেরিকার সন্তান বা আমেরিকার পরিবার একটা বিচ্ছিন্ন জীবন যাপন করে, আপনি জানেন না সে কি করতেছে। আমরা আমাদের যারা সহকর্মী, আপনার যারা সহকর্মী, হঠাৎ করে শুনবেন তার খবর কি, মানে আপনি আপনি জীবনে চিন্তাই করেন নাই যে সেই এরকম হইতে পারে। তো আমেরিকার মতো দেশের অহংকার করার মতো যেমন অনেক কিছু আছে, আবার এইসব বিষয় নিয়ে ভাবারও অনেক কিছু আছে। এই যে পরিবার বিচ্ছিন্নতা, আমেরিকার সৌর্য বীর্য, আমেরিকার মাহাত্ম্য, আমেরিকার বীরত্ব, আমেরিকার যে গ্লোরিফাইং আমেরিকা, এটার পিছনে দৌড়তে দৌড়তে গিয়ে মানুষকে কতটা মানুষ রাখতেছে, কতটা মানুষ মানুষ থাকতে পারতেছে, এইসব বিষয় তো আহ আলোচনা করতেই পারি আমরা। জি। একদম। এটা মানসিক রোগ সম্পর্কে যেটা আমরা বলছিলাম, যে বিশেষজ্ঞরা দেখেছেন যে যারা এসব করে, যে স্কুল শুটিং, পাবলিক শুটিং, তারপরে এরকম হঠাৎ করে এসে শুট করে, মানসিক রোগ যেগুলোর চিকিৎসা হয়নি তাদেরকে, মানসিক রোগ মানে যারা মানসিক রোগে ভুগছেন তারা যে ডেঞ্জারাস বা বিপজ্জনক তা তো নয়। হ্যাঁ, সব স্কিজোফ্রেনিয়া কিন্তু বিপজ্জনক নয়, কিন্তু সেই চিকিৎসার সাথে যদি হিস্ট্রি থাকে ভায়োলেন্সের, বা অথবা সেই চিকিৎসার যদি ঠিকমতো, রোগটার যদি ঠিকমতো ডায়াগনোসিস না হয় এবং সঠিক চিকিৎসা না হয়, তারাই কিন্তু খুব ডেঞ্জারাস। এবং দেখা গেছে যারা এসব কারণে যুক্ত, তাদের বেশিরভাগই হয়তো ভুল ডায়াগনোসিস হয়েছে, হয়তো যথার্থ চিকিৎসা তারা পায়নি, সেই কারণেই হয়। তবে এখন তো যেমন যারা লাইসেন্স যখন দেয়, তখন ওরা ব্যাকগ্রাউন্ড চেক করার সময় ওর মেন্টাল হেলথ তো চেক করে, কিন্তু তারপরে তো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। ওই তো, এবং এই ফাঁক ফুকরেরটা মানে ফাঁক ফুকর বন্ধ করা কেমনে যাবে? মানে এটা একটা হচ্ছে আইন প্রণয়ন, এটা হচ্ছে যে পারিবারিক, কমিউনিটি বেসড, আশেপাশের লোকজন, এবং এই তামুরার ব্যাপারে আশেপাশের লোকজন কেউ খারাপ বলে নাই কিন্তু, মানে কেউ খারাপ বলে নাই, মানে কোনো সাইনই জানে না। কিন্তু একান্ত ভাবেই যদি সে পরিবারে থাকতো, তার যদি কোনো গার্লফ্রেন্ড পাওয়া যেত, তার যদি মা বাবা ওদের সাথে থাকতো, তাদের তাদের চোখে এটা ধরা পড়তো যে এই লোকটা মানে একটা বিপজ্জনক দিকে যাচ্ছে। তো একজন অসুস্থ রোগী, আমরা শুধু, আপনি একজন চিকিৎসক ফারুক আজম, আমরা, সে আমাদের একজন লোককে মেরেছে, কিন্তু সেও তো আত্মহত্যা করেছে, সেও তো মানে অসুস্থ। তো মানে এটা একটা সমাজের গভীর ক্ষত। এটা এটা নিয়ে মানে এটা নিয়ে অনেক কিছুই ভাবার আছে। আপনি বলতে, এই যে চিকিৎসার বিষয়টা আপনি দেখতেছেন, আমেরিকার চিকিৎসাও তো সহজলভ্য না সবার কাছে। সে যখন কাজ করবে, তার ইন্স্যুরেন্স ছিল কিনা, সে সব বিশেষজ্ঞ পর্যায়ে মানে সে পর্যায়ে যেতে, হয়তো সে জেনারেল একটা চিকিৎসা পেয়েছে,
তার বিশেষজ্ঞ পর্যায়ে যাওয়ার কি তার কোনো সুযোগ আছে, সুযোগ ছিল, এই চিকিৎসা কি সহজযোগ্য ছিল, বা এটার জন্য কি সে কাজ করতেছিল? তো এইসব নানা প্রশ্ন আসবে, আসবে, এবং মানে এই এই বিষয়গুলোই আমাদেরকে হয়তো মানে আগামী দিনগুলো আরো বেশি আলোচনা করতে হবে। জি। আমাদের সময় প্রায় শেষ, মানে শেষে বলবো। তবে আপনার সাথে কথা বলে আমরা অনেক তথ্য পেলাম, এবং এই সঙ্গে এটা সামাজিক একজন খুনি, মানে কি বলবো, মানসিক রোগগ্রস্ত খুনি, সে কি কি পরিবেশে হতে পারে সেটা নিয়েও আপনি আলোচনা করেছেন। তার সামাজিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, সেই সঙ্গে তার চিকিৎসা পাওয়ার সুবিধে বা চিকিৎসা সে নিয়েছে কিনা, চিকিৎসার সঙ্গে সে সহযোগিতা করেছে কিনা, সে কি কমপ্লায়েন্ট ছিল কি ছিল না, অনেক প্রশ্ন আমাদের মধ্যে আসে। এবং সেই সঙ্গে যে দিদারুল ইসলাম, উনি কি কখনো ভেবেছেন, তার সঙ্গে তার কখনো দেখাই হয়নি, সে কোথায় লাস ভেগাসে আপনি যেটা বললেন, এবং ইনি এখানে, তার মৃত্যু কোত্থেকে গেল, এটা যেভাবে আমাদের মর্মে আঘাত করেছে। সেই সঙ্গে বিদায়ের মধ্যেও উনি এটা দান করে গেলেন। তখন আমার এই লাইনটাই মনে হচ্ছে, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সেই এবং আমি আমি মনে করি যে একদম নিঃশেষে দান করে গেছেন, এবং অনেক মৃত্যু আমরা দেখি যে মৃত্যুর পরে আমরা হয়তো একদিন দুই দিন শোকাভিভূত থাকি, কিন্তু দিদারুলের এই মৃত্যুর রেশটা দীর্ঘদিন থাকবে। আমরা এই ক্ষত বয়ে বেড়াবো, এবং এই ক্ষতটা নিয়ে আমরা শক্তিতে এবং আমাদের সূর্য, আমাদের 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 পরবর্তী কার্যক্রমে এখান থেকে যে আমরা ভালোবাসা পেয়েছি, মানুষের সহমর্মিতা পেয়েছি, মানুষ যে আমাদের ভালো বলেছে, আমেরিকার মতো দেশ, আমরা এই ভালো ভাইবটাকে ছড়িয়ে যাব, তার জন্য কাজ করবো। এবং ফারুক আজম, এই আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি যে ক্ষোভের কথা বলেছেন, আমরা আশা করি যে সরকার থেকে তারা একটা কিছু করবেন। এটা আমিও প্রত্যাশা করি আমাদের সরকার অন্তত একটা সুখ সমবেদনা জানিয়ে পরিবারটা পাশে দাঁড়াবেন, এবং এই সরকার যে অভিবাসী পরিবার থেকে এসেছে, অন্তত সরকার দেশে সে অভিবাসী বাড়িতে গ্রামে গিয়ে দাঁড়াতে পারে যে এই গ্রামের এই বীর সন্তানটি আমেরিকায় গিয়ে আমাদের জন্য সম্মান নিয়ে এসেছে। এটা হলে আমাদের প্রবাসীরা খুশি হবে, মানুষ অনুপ্রাণিত হবে, মানুষ সান্ত্বনা পাবে। এখানে তো কোনো বড় কিছু নাই, কিন্তু আমাদের সরকার অনেক বেশি, কে ক্ষমতায় আসবেন, কে ক্ষমতায় থাকবেন, কে কাকে ল্যাং মারবেন, কে কার বিরুদ্ধে বলবেন, এইসব নিয়ে ওনারা ব্যস্ত। একজন মানুষের নিঃশ্বাস, মানে নিঃস্বার্থ আত্মত্যাগ, নিঃশেষ হওয়া, এবং এই নিঃশেষ হওয়ার মধ্য দিয়ে যে অর্জন তিনি আমাদের দিয়ে গেলেন, এটাকে মূল্যায়ন করার মানুষকে আমাদের নাই, এখন আমাদের সরকারে নাই। এই প্রশ্ন তো আমরা রাখতেই পারি। একদম। এবং যেখানে আমরা বলেছি ট্রাম্প থেকে শুরু করে সময় অনেক রাজনীতিবিদ আমেরিকার, এবং এখানে গভর্নর, মেয়র, সবাই যেখানে এসে বলছে, সেখানে আমাদের কেউ রিপ্রেজেন্টেটিভ নেই, সেটা মানে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত, সেটা খুব চোখে লেগেছে, মনেও লেগেছে। তো ইব্রাহিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি চমৎকার বলেন, আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, আপনি সাংবাদিক মানুষ, মুহূর্তের মধ্যে এটা রচনা করে ফেলতে পারেন, সেটা ক্ষমতা আমরা দেখেছি। এবং বাচিক শিল্পী বলছেন, আমার তো মনে হয় আপনি মূলত বাচিক শিল্পী, কারণ আপনি শুধু কথা বলেন না, তার মধ্যে আমরা অনেক তথ্য পাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুধী মণ্ডলী, আপনারা যারা আমাদের কথা শুনছেন, আজকের এই আলোচনা, আপনারা বুঝতে পেরেছেন যে একজন বাংলাদেশি পুলিশ যিনি প্রাণ দিয়েছেন, সে প্রাণটা শুধু শুধু তার কর্তব্যের খাতিরে নয় বা কাজের জন্য নয়, সেটা যেন সমস্ত বাংলাদেশের হয়ে, সমস্ত বাংলাদেশির হয়ে তিনি আমাদের গৌরব উজ্জ্বল করেছেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, ভালো থাকবেন, শুভেচ্ছা।